নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাগতম আমার অনলাইন ক্লাসে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনেক ভালো এবং সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও তোমাদের মাঝে উপস্থিত হয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেশন নিয়ে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হয়তো তোমরা অতি আগ্রহী হয়ে আছো আসলে কোন বিষয়টি নিয়ে আমি আলোকপাত করতে যাচ্ছি। তবে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বেশ করে বেসিক কনসেপশন অফ ইংলিশ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কথা না বাড়িয়ে চলো আমরা যাই। আসলে আমি তোমাদের জন্য আজকে কোন বিষয়টি উপস্থাপন করতে যাচ্ছি। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে বিষয়টি নিয়ে আমি তোমাদের সামনে আজকে এই সেশনটি আলোচনা করব সেন্টেন্স পার্ট 3। অলরেডি আমি সেন্টেন্সের উপর পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 4 আলোচনা করেছি। আমি আজকে সেন্টেন্সের উপরে পার্ট 3 আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বেশ করে যারা আমার অনলাইন ক্লাস মিস করেছো পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 4, আমি তাদেরকে রিকোয়েস্ট করব এই পার্ট 1 থেকে শুরু করে পার্ট 4 পুরো পার্টগুলোই তোমরা দেখবে। কেননা পার্ট 1 থেকে শুরু করে পার্ট 4 পর্যন্ত প্রত্যেকটা পার্টের সঙ্গে এর সম্পর্ক আছে। যদি তুমি সেন্টেন্সকে সুন্দরভাবে সঠিকভাবে একেবারে ক্লিয়ারলি বুঝতে চাও, দেন তোমাকে পার্ট 1 থেকে পার্ট 4 পর্যন্ত অবশ্যই দেখতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল পয়েন্টসে চলে যাই। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে এই সেশনে যে সেন্টেন্সের উপরে যে আলোচনা করব, ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ অনজ্ঞাসূচক বাক্য, অপটেটিভ সেন্টেন্স ইচ্ছা বা আশীর্বাদমূলক বাক্য, এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে বিস্ময় সূচক বাক্য, এই ধরনের বাক্যগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। যেহেতু আমি গত পর্বে অর্থাৎ সেন্টেন্স পার্ট 2 এ আমি অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স ডিটেল আলোচনা করেছি, আমি আজকে বেশ করে ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স নিয়ে আলোচনা করব। চলো যাই। হ্যাঁ, আমরা ইম্পারেটিভ সেন্টেন্স দেখতে পাচ্ছি। A sentence that express a request, command, order, advice, suggestion, etc. is an imperative sentence. যদি তোমাকে প্রশ্ন করা হয় যে ইম্পারেটিভ সেন্টেন্স বা অনজ্ঞাসূচক বাক্য বলতে তুমি কি বোঝো, তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সহজ, প্রাঞ্জল এবং সুন্দরভাবে তোমরা বলবে যে সেই সেন্টেন্স বা সেই বাক্যটাকে ইম্পারেটিভ বা অনজ্ঞাসূচক বাক্য বলা হয়, যে বাক্যটা দ্বারা কোনো অনুরোধ বোঝাবে অথবা আদেশ বোঝাতে পারে অথবা উপদেশ জাতীয় বোঝাতে পারে অথবা কোনো সাজেশন, এই ধরনের বাক্যগুলোকে সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয়। আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে একটি বিষয় লক্ষ্য করি, in an imperative sentence the subject is usually unexpressed, it is understood rather. আসলে ইম্পারেটিভ সেন্টেন্সে সাধারণত কি সাবজেক্ট থাকে না, সাবজেক্টটাকে প্রকাশ করা হয় না, অর্থাৎ ইনভিজিবল বা ইমপ্লিসিট হিসাবে কিন্তু থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্যাটার্ন যদি দেখি অর্থাৎ গঠন, একটা ইম্পারেটিভ সেন্টেন্সের যে গঠন যদি আমরা দেখি, দেখো প্রথমে দেওয়া আছে কি সাবজেক্ট, কিন্তু সাবজেক্টটা কি থাকবে ইনভিজিবল থাকবে, অর্থাৎ দেখা যাবে না। তার মানে শুরু হবে ভার্ব দিয়ে, তারপরে অবজেক্ট, অর্থাৎ একটা বাক্য যদি প্রথমে ভার্ব দিয়ে শুরু হয় এরপরে যদি কোনো কিছু নাও থাকে তবু সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। আবার ভার্ব আছে প্লাস অবজেক্ট আছে, তাও সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। আবার যদি দেখি লেট প্লাস সাবজেক্ট আর অবজেক্টিভ ফর্ম প্লাস ভার্ব, এই জাতীয় গঠন যদি আমরা দেখি কোনো সেন্টেন্সের মধ্যে, তবে সেটিও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরের স্লাইডে ডিটেলস ভাবে জানবো ইম্পারেটিভ সেন্টেন্স আসলে কোনগুলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে ইম্পারেটিভ সেন্টেন্স ইজ ফর্মড এ ফিউ ওয়ে, কয়েকভাবে ইম্পারেটিভ সেন্টেন্স গঠন হতে পারে। লেট কনসিডার অ্যান এক্সাম্পল, আমরা উদাহরণের মাধ্যমে যদি দেখি, জাস্ট বাই এ ভার্ব, একটা ভার্ব
একটা ইম্পারেটিভ সেন্টেন্স হতে পারে এবং সেটি হবেও। যেমন দেখো স্টপ, আমরা জানি স্টপ একটা ভার্ব, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটি ইম্পারেটিভ সেন্টেন্স। রান একটা ভার্ব, কিন্তু এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স। কাম একটা ভার্ব, এটিও একটি ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা জানি সেন্টেন্স হতে গেলে অ্যাটলিস্ট একটা সাবজেক্ট থাকবে, এরপরে কি থাকবে, একটা ভার্ব থাকবে, তবে সেটি কিন্তু একটা সেন্টেন্স হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কিন্তু এখানে আমরা দেখছি যে কি আছে, শুধু একটা ভার্ব আছে, একটা রান আছে, একটি মাত্র ওয়ার্ড সেটা কাম আছে, তাহলে সাবজেক্ট কোথায়? তাহলে কি এটা সেন্টেন্স হবে না? অবশ্যই এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স, কারণ ইম্পারেটিভ সেন্টেন্স প্রথমেই একটা ভার্ব দিয়ে শুরু হতে পারে। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে তো একটা সেন্টেন্স, কিন্তু কিভাবে? হোয়ার সাবজেক্ট, সাবজেক্টটা কোথায়? আসলে আমি পূর্বে তোমাদেরকে বলেছি সাবজেক্ট কি থাকে, ইনভিজিবল থাকে বা ইমপ্লিসিট হিসেবে থাকে, অর্থাৎ দেখা যায় না। যেমন স্টপ, থামো, আসলে এই কথাটা কাকে বলছি? তোমাকে বলতেছি। আমি বললাম যে ইউ স্টপ, তুমি থামো। দেখো এখানে ইউকে বলা হয়েছে তুমি থামো, অর্থাৎ সেই শব্দটি কিন্তু ইনভিজিবল আছে। ইউ রান, তুমি দৌড়াও, কাকে বলা হচ্ছে? ইউকে বলা হচ্ছে, অর্থাৎ এখানে ইউ কিন্তু ইনভিজিবল আছে। ইউ কাম, তুমি আসো, এখানে দেখো এখানে ইউকে বলা হয়েছে। সুতরাং তোমরা বুঝতে পারছো যে এগুলো এক একটি ইম্পারেটিভ সেন্টেন্স, কিন্তু এর এক একটি সাবজেক্ট আছে, সেই সাবজেক্টগুলো কি ইনভিজিবল বা ইমপ্লিসিট হিসেবে আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবারও যদি দেখি যে কোনো সেন্টেন্স বা কোনো বাক্য প্রথমেই ভার্ব আছে প্লাস এক্সটেনশন, যেমন স্টপ নাও, এখন থামো, রান ইন দি ফিল্ড, মাঠে দৌড়াও, কাম হেয়ার, এখানে আসো। দেখো প্রত্যেকটি এই যে সেন্টেন্সগুলি দেখছো, এই সেন্টেন্সে প্রথমে ভার্ব আছে, এরপরে কিন্তু অবজেক্ট বা এক্সটেনশন আছে। সুতরাং এগুলোও কিন্তু এক একটি ইম্পারেটিভ সেন্টেন্স। এখানে বলছে স্টপ নাও, এখন থামো, কাকে বলতেছি? ইউকে বলতেছি। ইউ স্টপ নাও, তুমি থামো। ইউ রান ইন দি ফিল্ড, তুমি মাঠে দৌড়াও। ইউ কাম হেয়ার, তুমি এখানে আসো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হয়তো তোমরা পরিষ্কার হয়েছো যে এখানে সেই সাবজেক্ট অর্থাৎ সেকেন্ড পার্সন হিসেবে যে ইউ, এটি কিন্তু এখানে ইনভিজিবল আছে। আমরা ডু নট বা ডন্ট, ডন্ট এখানে অ্যাপোস্ট্রফির মাধ্যমে আসলে কন্ট্রাকশনের মাধ্যমে বোঝানো হয়েছে। ডু নটেরই কন্ট্রাকশন হচ্ছে ডন্ট। যদি এই জাতীয় শব্দ যদি প্রথমেই দেখি, এরপরে ভার্ব প্লাস এক্সটেনশন যদি হয়, তবে সেটিও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। যেমন দেখো ডু নট গো দেয়ার, মানে সেখানে যেও না। এই ধরনের কোনো বাক্য যদি আমাদের চোখে সামনে আসে, আমরা নির্দ্বিধায় বলবো সেটি ইম্পারেটিভ সেন্টেন্স, কারণ ইম্পারেটিভ সেন্টেন্স ডু নট বা ডন্ট দিয়ে শুরু হলেই হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নেভার প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন যদি হয়, এই ধরনের গঠন প্রণালীর মাধ্যমে যদি কোনো সেন্টেন্স আমরা দেখি, তবে সেটি ইম্পারেটিভ সেন্টেন্স। দেখো নেভার টেল এ লাই, কখনো মিথ্যা কথা বলো না। এখানে নেভার শব্দটি প্রথমেই বসেছে, এরপরে কিন্তু একটা ভার্ব বসেছে। আরেকটি দেখো নেভার মিক্স উইথ দ্য ব্যাড বয়েজ, খারাপ বালকদের সাথে মিশো না, কখনোই মিশো না। এই যে নেভার, এরপরে কিন্তু মিক্স একটা ভার্ব। সুতরাং আমরা বুঝতে পারছি যদি নেভার থাকে, এরপরে যদি কোনো ভার্ব থাকে, তবে সেটি নিঃসন্দেহে ইম্পারেটিভ সেন্টেন্স। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি আমরা দেখি কোনো সেন্টেন্সের মধ্যে প্লিজ আছে প্লাস ভার্ব, সেটিও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। যেমন প্লিজ ডু দি ওয়ার্ক, দয়া করে কাজটি করো, তার মানে তাকে অনুরোধ করা হচ্ছে। সুতরাং এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স। আবারও যদি দেখি কোনো বাক্যের মধ্যে কাইন্ডলি প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, যেমন কাইন্ডলি হেল্প হার, দয়া করে তাকে সাহায্য করো, এটিও কিন্তু একটি ইম্পারেটিভ সেন্টেন্স, কেননা অনুরোধ বোঝাচ্ছে। লেট প্লাস সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, এই গঠন প্রণালী অনুযায়ী যদি কোনো আমরা সেন্টেন্স বা বাক্য দেখি, তবে সেটি নিঃসন্দেহে ইম্পারেটিভ সেন্টেন্স। যেমন দেখো লেট মি গো, আমাকে যেতে দাও, এখানে লেট দিয়ে বাক্যটি শুরু হয়েছে, সুতরাং এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স। লেটস গো আউট ফর এ ওয়াক, চলো বাইরে হাঁটা যাক,
এখানে লেটস দিয়েই কিন্তু শুরু হয়েছে বাক্যটি, সুতরাং এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স। এক্সকিউজ প্লাস এক্সটেনশন যদি দেখি কোনো বাক্যে, সেটিও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। যেমন এক্সকিউজ মি, আমাকে ক্ষমা করুন। এক্সকিউজ হার, তাকে ক্ষমা করুন। আসলে কথাটি কে বলতেছে, কাকে বলতেছে? আমি কিন্তু বলতেছি কাকে বলতেছি? তোমাকে বলতেছি। ইউ এক্সকিউজ মি, তুমি আমাকে ক্ষমা করো। ইউ এক্সকিউজ হার, তুমি তাকে ক্ষমা করো। তার মানে কি, ইউ কিন্তু এখানে ইনভিজিবল আছে, ইমপ্লিসিট হিসেবে আছে। তার মানে কি, ইম্পারেটিভ সেন্টেন্সেরও কিন্তু একটা সাবজেক্ট আছে, কিন্তু সেই সাবজেক্টটা কি থাকছে? ইনভিজিবল হিসেবে থাকছে। সুতরাং এগুলি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। বাট নট এক্সকিউজ ইউ, যদি আমরা দেখি যে এক্সকিউজ ইউ, তবে সেটি কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স হবে না, সেটি হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। কেন অ্যাসার্টিভ সেন্টেন্স হবে আমরা পরের স্লাইডে ডিটেলস জানবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো। সরি, বি প্লাস এক্সটেনশন যদি দেখি কোনো সেন্টেন্সে, তবে সেটিও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। যেমন বি অনেস্ট, সৎ হও। বি স্মার্ট ইন ইংলিশ, ইংরেজিতে ভালো দক্ষতা আনো। এই যে এইগুলি যদি থাকে, এই যে বি প্লাস এক্সটেনশন যাই থাকুক না কেন, তবে সেটিও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লেটস গো আওয়ার নেক্সট স্লাইড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে কশন অর্থাৎ সতর্কবাণী দেখতে পাচ্ছি। প্রথমে দেখতেছি 1 নাম্বার যেটা দেওয়া আছে, থ্যাংক ইউ, এক্সকিউজ ইউ, নাইস টু মিট ইউ, উইশ ইউ বেস্ট অফ লাক। দিজ আর নট ইম্পারেটিভ সেন্টেন্স, দিজ আর অ্যাসার্টিভ সেন্টেন্স। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হ্যাঁ, আমরা এতক্ষণ ইম্পারেটিভ সেন্টেন্সের ডিটেলস আলোচনা শুনলাম, কিন্তু হুবহু হয়তো এই সেন্টেন্সগুলো এখানে থ্যাংক ইউ দেওয়া আছে, যদি এখানে বলা হতো থ্যাংক হিম, তবে সেটি কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স হতো, কিন্তু এখানে দেওয়া আছে থ্যাংক ইউ। আমরা যদি কোনো বাক্যে প্রথমে ভার্ব দেখি, এরপরে এক্সটেনশন যদি দেখি, এক্সটেনশন মিন্স ইউ বাদে, তবে সেটি ইম্পারেটিভ সেন্টেন্স হবে। আর যদি দেখি যে ভার্ব আছে প্লাস ইউ আছে, অর্থাৎ ভার্বের সাথে ভার্বের পরেই যদি ইউ থাকে, এই যে এই শব্দটি ইউ সেকেন্ড পারসন, তবে সেটি কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। কেন হবে এবং কি জন্য হবে আমি ডিটেলস তোমাদেরকে বলবো। প্রিয় শিক্ষার্থী বন্ধু, দেখো এখানে থ্যাংক ইউ মানে আপনাকে ধন্যবাদ। এখানে আপনাকে যে ধন্যবাদ কে বলতেছে? নিশ্চয় সাবজেক্ট একটা আছে, সেটি কি? আই। আমি বলতেছি আই থ্যাংক ইউ, আমি তোমাকে ধন্যবাদ জানাই। এখানে যেহেতু আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সের যে গঠন বা স্ট্রাকচার অফ অ্যাসার্টিভ সেন্টেন্স, দ্যাট ইজ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখানে দেখো থ্যাংক ইউ, যদি বলা হয় আই থ্যাংক ইউ, তাহলে আই একটা সাবজেক্ট হচ্ছে যেটা ইনভিজিবল আছে, থ্যাংক একটা ভার্ব, ইউ একটা অবজেক্ট। সুতরাং এটি একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠনের মতো, অতএব এটি অ্যাসার্টিভ সেন্টেন্স। এক্সকিউজ ইউ মানে তোমাকে কি করলাম? ক্ষমা করা হলো। এই যে আই এক্সকিউজ ইউ, আমি তোমাকে ক্ষমা করছি। দেখো এখানে যদি বলা হতো যে এক্সকিউজ হিম, তাকে ক্ষমা করো, তাহলে কে বলতেছে? আমি কিন্তু একজনকে অনুরোধ করতেছি, সেটাকে তুমি, মানে ইউ এক্সকিউজ হিম। যদি এমন হতো তাহলে সেটি কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স হতো, কারণ ইউ সাবজেক্ট, এরপরে কিন্তু ভার্ব, এরপরে কিন্তু হিম। তাহলে এই প্যাটার্নের সাথে মিলতেছে না, অর্থাৎ ভার্ব প্লাস ইউ যদি থাকে সেটি অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন হবে, বাদ বাকি সকল ক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্স হবে। নাইস টু মিট ইউ, দেখো এখানে নাইস টু মিট ইউ, এখানে ভার্বের পরে কিন্তু ইউ আসছে, সুতরাং এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। উইশ ইউ বেস্ট অফ লাক, উইশ একটা ভার্ব, এরপরে কিন্তু ইউ শব্দটি আসছে, সুতরাং এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। আর সকল ক্ষেত্রে হবে ইম্পারেটিভ সেন্টেন্স, সেটা হচ্ছে কি ভার্ব প্লাস এক্সটেনশন, একমাত্র ইউ বাদে, ইউ বাদে সেটি হবে ইম্পারেটিভ সেন্টেন্স। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কখনো কখনো এভার ডু সিট বিফোর ইম্পারেটিভ সেন্টেন্স ফর স্ট্রেস অন প্রিন্সিপাল ভার্ব। অনেক সময় দেখা যায় যে ডু, এই যে ডু এই শব্দটা দেখতে পাচ্ছ, এই শব্দটা ইম্পারেটিভ সেন্টেন্সের পূর্বে বসে কি করে?
ইম্পারেটিভ সেন্টেন্সে যে ভার্ব দিয়ে শুরু হয় যে বাক্য, এই ভার্বের উপর একটা স্ট্রেস দেয়, অর্থাৎ প্রিন্সিপাল ভার্বের উপর স্ট্রেস দেওয়া হয়। কেমন স্ট্রেস? সাচ অ্যাজ, আমরা এখন উদাহরণের মাধ্যমে দেখি। ডু ইট, ইহা করো, করতেই হবে। ডু কাম হেয়ার, এখানে আসো, তোমাকে আসতেই হবে। এই যে আসতেই হবে, এই যে কামের উপরে স্ট্রেস দিছে কে? এই ডু। সুতরাং কাম হেয়ার একটা ইম্পারেটিভ সেন্টেন্স, ডু ইট একটা ইম্পারেটিভ সেন্টেন্স। এই ইম্পারেটিভ সেন্টেন্সকে স্ট্রেস দিচ্ছে। কে দিচ্ছে? এই ডু, এই শব্দটি কিন্তু স্ট্রেস দিচ্ছে। সুতরাং এই পুরো অংশটুকু একটা ইম্পারেটিভ সেন্টেন্স। ডু কাম হেয়ার, ডু ইট, এগুলো ইম্পারেটিভ সেন্টেন্স। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এই স্লাইডে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলো জানলাম। সেটি হচ্ছে যে ইম্পারেটিভ সেন্টেন্স হতে গেলে যে ক্রাইটেরিয়াগুলো আমরা দেখলাম, প্রথমে একটা ভার্ব দিয়ে শুরু হবে, একটা মাত্র ভার্ব থাকতেও পারে, সেটি ইম্পারেটিভ সেন্টেন্স হবে। যেমন গো, যাও, এখানে সার্টেনলি হ্যাভ এ সাবজেক্ট, বাট দ্যাট সাবজেক্ট ইজ ইনভিজিবল। সাবজেক্টটা কি আছে? ইনভিজিবল। গো, যাও, কাকে বলতেছি? ইউ, মানে ইউ গো, তুমি যাও, তাহলে নিশ্চয় ইউ একটা সাবজেক্ট, এরপরে গো একটা ভার্ব, আর এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স। এরপরে যদি দেখি যে ডু নট বা ডন্ট, নেভার, প্লিজ, কাইন্ডলি, এক্সকিউজ, এরপরে যদি ভার্ব শুরু হয় তবে সেটি অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্স। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই স্লাইডে অপটেটিভ সেন্টেন্স দেখতে পাচ্ছি এবং অপটেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। অপটেটিভ সেন্টেন্স মানে ইচ্ছামূলক বাক্য অথবা আশীর্বাদমূলক বাক্য হবে। যদি আমরা দেখি ইচ্ছামূলক কোনো বাক্য বা আশীর্বাদমূলক বাক্য, তবে সেটিই অপটেটিভ সেন্টেন্স। যেমন উইশ মানে ইচ্ছা প্রকাশ করতে পারে, ডিজায়ার আকাঙ্ক্ষা আসক্তি প্রকাশ করতে পারে, প্রেয়ার প্রার্থনা হতে পারে বা আশীর্বাদ হতে পারে, এটসেট্রা আর এক্সপ্রেসড বাই দি অপটেটিভ সেন্টেন্স। এই ধরনের ওয়ার্ডগুলো যদি কোনো বাক্য দ্বারা বোঝায় তবে সেটি কিন্তু অপটেটিভ সেন্টেন্স হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো অপটেটিভ সেন্টেন্স মে স্টার্ট টু ওয়েজ। আসলে এই যে ইচ্ছামূলক বাক্য বা আশীর্বাদমূলক বাক্য, অপটেটিভ সেন্টেন্স দুইভাবে গঠিত হতে পারে। যেমন যদি আমরা দেখি কোনো সেন্টেন্সের মধ্যে যে মে প্লাস অ্যাসার্টিভ সেন্টেন্স, তবে সেটি কিন্তু অপটেটিভ সেন্টেন্স হবে। আবার যদি দেখি যে লং লিভ অর্থাৎ প্রেডিকেট প্লাস সাবজেক্ট, অর্থাৎ প্রথমেই প্রেডিকেট এরপরে যদি সাবজেক্ট হয় তবে সেটিও কিন্তু একটা অপটেটিভ সেন্টেন্স হবে। যেমন উদাহরণের মাধ্যমে আমরা সুন্দরভাবে বুঝে যাব। দেখো, মে ইউ বি হ্যাপি মানে তুমি জীবনে কি হও? সুখী হও। এখন আমরা যদি এই প্রথম স্ট্রাকচার দেখি, দেখো মে থাকবে, এরপরে অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন প্রণালী হচ্ছে একটা সাবজেক্ট থাকবে, এরপর একটা ভার্ব থাকবে, এরপরে এক্সটেনশন থাকবে। দেখো মের পরে কিন্তু ইউ একটা সাবজেক্ট, বি একটা ভার্ব, হ্যাপি একটা এক্সটেনশন। সুতরাং এই ইউ বি হ্যাপি একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, আর মের সাথে যেহেতু যুক্ত হয়েছে সুতরাং এটি একটি অপটেটিভ সেন্টেন্স। অর্থাৎ অপটেটিভ সেন্টেন্স হতে গেলে অবশ্যই মে থাকতে হবে, তারপরে অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। আমরা দ্বিতীয় উদাহরণ যদি দেখি যে কোনো কোনো সেন্টেন্সের মধ্যে লং লিভ যদি এই শব্দটি থাকে, নিঃসন্দেহে চোখ বুঝে তোমরা বলবে সেটি অপটেটিভ সেন্টেন্স। যেমন লং লিভ আওয়ার কিং, লং লিভ আওয়ার বাংলাদেশ, এই জাতীয় সেন্টেন্সগুলো অবশ্যই অপটেটিভ সেন্টেন্স। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমি যেহেতু বলছি লং লিভ একটা প্রেডিকেট, আমি আলোচনা করেছি আমার সেন্টেন্স পার্ট 1 এর উপরে, তোমরা দেখে নিবে যে এখানে ডিটেলস আমি আলোচনা করেছি। বেশ করে সেন্টেন্সকে যদি অংশের দিক দিয়ে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে প্রেডিকেট, আমি সেখানে ডিটেলস আলোচনা করেছি। আমি এখন হয়তো সেই সম্পর্কে আলোচনা করার কোনো অভিপ্রায় প্রকাশ করতেছি না, তোমরা দেখে নিবে। তাহলে লং লিভ একটা প্রেডিকেট, আওয়ার কিং একটা সাবজেক্ট, এই ধরনের বাক্য যদি হয় তবে সেটিও কিন্তু অপটেটিভ সেন্টেন্স হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুক। উইশ ইউ অল দি বেস্ট। দেখো এখানে মে এই শব্দটা বাদ দিলে দেখো আল্লাহ সাবজেক্ট, ব্লিস একটা ভার্ব, ইউ একটা এক্সটেনশন। সুতরাং মের পরে যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তবে সেটি নিঃসন্দেহে অপটেটিভ সেন্টেন্স। দেখো উইশ
একটা কি ইচ্ছা প্রকাশ করছে উইশ দিয়ে। এই যে ইচ্ছামূলক একটা বাক্য বা আশীর্বাদমূলক একটা বাক্য, এই ধরনের বাক্যগুলো অপটেটিভ সেন্টেন্স হিসেবে পরিগণিত হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এই স্লাইডে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস জানলাম যে অপটেটিভ সেন্টেন্স। অ্যাকচুয়ালি অপটেটিভ সেন্টেন্স দ্বারা ইচ্ছা প্রকাশ করতে পারে, কোনো আকাঙ্ক্ষা বা আসক্তি প্রকাশ করতে পারে, প্রেয়ার প্রার্থনা জাতীয় কোনো কিছু প্রকাশ করতে পারে। এই ধরনের সিচুয়েশন যদি আমরা দেখি কোনো বাক্যের মধ্যে, তবে সেটি অবশ্যই অপটেটিভ সেন্টেন্স হবে। অপটেটিভ সেন্টেন্স সাধারণত দুইভাবে গঠিত হতে পারে, সেটা হচ্ছে মে প্লাস অ্যাসেটিভ সেন্টেন্সের মাধ্যমে অথবা লং লিভ প্লাস এক্সটেনশন। এই ধরনের বাক্য যদি আমরা দেখি তবে সেটি অবশ্যই অপটেটিভ সেন্টেন্স। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের পরবর্তী স্লাইডে দেখি আসলে কি অপেক্ষা করছে। হ্যাঁ, লাস্ট অফ সেন্টেন্স এক্সক্লেমেটরি সেন্টেন্স। আমরা এই স্লাইডে এক্সক্লেমেটরি সেন্টেন্স নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তার আগে আমরা জেনে নিই এক্সক্লেমেটরি সেন্টেন্স মূলত আসলে কি, বা হোয়াট ইজ ডেফিনিশন অফ এক্সক্লেমেটরি সেন্টেন্স। সামন আস্ক, তোমাকে প্রশ্ন করতে পারে কোনো একজন, তো এক্সক্লেমেটরি সেন্টেন্স সেই সেন্টেন্সটা হুইচ এক্সপ্রেস strong or sudden feeling or emotion like surprise, pain, delight, anger, disgust, etc. হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এক্সক্লেমেটরি সেন্টেন্স মূলত সেই ধরনের বাক্য যে বাক্য দ্বারা কোনো কঠিন অথবা হঠাৎ কোনো অনুভূতি প্রকাশ করতে পারে এবং কোনো ইমোশন প্রকাশ করতে পারে। যেমন কোনো আশ্চর্য জাতীয় জিনিস হয়তো প্রকাশ করেছে আশ্চর্যভাবে হঠাৎ করে, অথবা কোনো পেইন অর্থাৎ খুবই কষ্টকর কোনো কিছু হয়তো প্রকাশ করছে বাক্যটা দ্বারা, ডিলাইট কোনো আনন্দ কিছু হয়তো প্রকাশ করছে, অ্যাঙ্গার কোনো রাগ জাতীয় জিনিস প্রকাশ করছে। এই ধরনের শব্দগুলো যদি কোনো বাক্যের মধ্যে থাকে তবে সেটি অবশ্যই এক্সক্লেমেটরি সেন্টেন্স। Dear learner friends, let's go and see by example. Before example we see pattern. দেখো এখানে একটা প্যাটার্ন দেওয়া হয়েছে। প্যাটার্নটি বলা হচ্ছে যে এলাস, হুররা, ব্রাভো, হোয়াট, হাউ, এটসেট্রা প্লাস আদার্স। এই ধরনের যদি কোনো ওয়ার্ড আমরা দেখি ওই সেন্টেন্সের মধ্যে অবশ্যই সেটি এক্সক্লেমেটরি সেন্টেন্স বা আশীর্বাদমূলক বাক্য হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সুন্দরভাবে ক্লিয়ার হব হয়তো উদাহরণের মাধ্যমে। তার আগে দেখো, দি ইজি ওয়ে মিডল অর লাস্ট অফ সেন্টেন্স মাস্ট বি এক্সক্লেমেশন মার্ক। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দ্য বেস্ট রিমার্কেবল থিংস দ্যাট ইজ ইফ ইউ সি এক্সক্লেমেশন মার্ক in the middle of sentence or out last of sentence or after word this exclamation mark, then you will think that is exclamatory sentence. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আরো তোমাদেরকে পরিষ্কার করি, যদি কোনো বাক্যের মাঝখানে এই যে এক্সক্লেমেশন মার্ক বিস্ময়সূচক চিহ্ন দেওয়া আছে এটি যদি থাকে, অথবা কোনো সেন্টেন্সের শেষেও যদি এই ধরনের চিহ্ন দেওয়া থাকে তবে সেটি অবশ্যই এক্সক্লেমেটরি সেন্টেন্স। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এক্সক্লেমেটরি সেন্টেন্স চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে এক্সক্লেমেশন মার্ক থাকবে। আমরা উদাহরণ দেখি। দেখো, এলাস আই অ্যাম আনডান। দেখো এলাস এর পরই কিন্তু একটা এক্সক্লেমেশন মার্ক দেওয়া হয়েছে, বিস্ময়সূচক চিহ্ন দেওয়া হয়েছে। কেমন? এই সেন্টেন্স দ্বারা কি বোঝাচ্ছে? এলাস, হাই, আই এম আনডান, মানে আমার পুরা কপাল। দেখো সে নিজের ভিতরে একটা অসহায়ত্ব প্রকাশ করছে। এই যে একটা ফিলিংস স্ট্রং বা সাডেনলি, এই জাতীয় সেন্টেন্স বা বাক্যগুলোকেই কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্স বলা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো আরেকটি উদাহরণ আমি দিয়েছি। সরি, হুররা উই হ্যাভ ওন দি গেম। বাহবা, আমরা খেলায় জয়লাভ করিয়াছি। এখানে কি প্রকাশ করছে? হোয়াট এক্সপ্রেস, জাস্ট ডিলাইট এক্সপ্রেস, আনন্দ প্রকাশ করছে। সুতরাং এটি একটি এক্সক্লেমেটরি সেন্টেন্স। আর দ্য বেস্ট ওয়ে অফ
noon exclamation sentence, that is exclamation mark. If you see in the sentence exclamation mark, definitely you will say that is exclamatory sentence. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরেকটি উদাহরণ দেখো, হোয়াট অ্যান আইডিয়া, কি চমৎকার ধারণা। দেখো এখানে বিস্ময়ভাবে বলা হচ্ছে কি চমৎকার ধারণা, এই যে একটা আশ্চর্য প্রকাশ করছে। হাউ ফাইন দ্য ফ্লাওয়ার ইজ, ফুলটা কতই না চমৎকার, ফুলটি কতই না সুন্দর। এই যে একটা আনন্দ বা তার ভিতরে একটা ফিলিংস কাজ করছে, স্ট্রং, এই জাতীয় বাক্যগুলি হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হয়তো আমরা হাঁটি হাঁটি পায়ে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আমি তোমাদেরকে আবারও অ্যাট এ গ্লান্স আলোচনা করব। ভার্ব, অর্থাৎ ভার্ব দিয়ে যদি কোনো বাক্য শুরু হয়, ভার্ব প্লাস এক্সটেনশন যদি কোনো বাক্য থাকে, ডু নট বা ডন্ট যদি থাকে প্রথমেই যদি বাক্যের, অথবা নেভার প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন যদি দেওয়া থাকে কোনো বাক্যের শুরুতেই, অথবা প্লিজ প্লাস ভার্ব যদি থাকে, এরপরে কাইন্ডলি প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন যদি কোনো বাক্য গঠন অনুযায়ী হয়, অথবা যদি লেট প্লাস সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম প্লাস ভার্ব যদি থাকে কোনো বাক্য, অথবা এক্সকিউজ প্লাস এক্সটেনশন যদি দেওয়া থাকে, অথবা বি প্লাস এক্সটেনশন যদি হয়, অর্থাৎ এই সবগুলো যেগুলো আমরা দেখতেছি এগুলো যদি কোনো বাক্যের প্রথমেই বসে, তবে সেটি অবশ্যই অপটেটিভ সেন্টেন্স হবে। থ্যাংক ইউ, এক্সকিউজ ইউ, এই দুটো কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স। কেন অ্যাসার্টিভ সেন্টেন্স? আমরা গঠন প্রণালী দেখেছি যে ভার্ব প্লাস ইউ যদি হয় তবে সেটি অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। আর যদি দেখি ভার্ব প্লাস ইউ বাদে অন্য সকল পার্সন, তবে নিঃসন্দেহে সেটি কি হবে? ইম্পারেটিভ সেন্টেন্স হবে। সুতরাং থ্যাংক ইউ, এক্সকিউজ ইউ এই দুটো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের উদাহরণ। ডু কাম হেয়ার, এটি কিন্তু একটি ইম্পারেটিভ সেন্টেন্স। এই ডু দিয়ে স্ট্রেস করছে এই কামকে, যে এখানে আসতেই হবে, মানে আসতেই হবে, এই যে একটা স্ট্রেস। সুতরাং এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা অপটেটিভ সেন্টেন্স আলোচনা করেছি, সেখানে কি বলা হয়েছে যে অপটেটিভ সেন্টেন্স মে স্টার্ট টু ওয়েজ। সাধারণত অপটেটিভ সেন্টেন্স দুইভাবে গঠিত হতে পারে। সেটি হচ্ছে মে দিয়ে শুরু হতে পারে অথবা লং লিভ দিয়ে শুরু হতে পারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা উদাহরণ দেখেছি কি এক্সক্লেমেটরি সেন্টেন্স। সেই এক্সক্লেমেটরি সেন্টেন্স না সবচেয়ে সহজ উপায় হলো এক্সক্লেমেশন মার্ক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বলতে বলতে প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আমি বরাবরের মতো তোমাদের জন্য আজকেও ব্রেন টেস্টের ব্যবস্থা করেছি। সুতরাং তোমরা যারা অলরেডি আমার ভিডিওটা পুরোপুরি দেখেছো, হয়তো এতক্ষণে আজ করে ফেলেছো, এটি দেখো, ফার্স্ট ব্রেন টেস্ট ফর ইউ, দ্যাট ইজ স্টপ, মানে থামো। আসলে এটি হোয়াট টাইপ অফ সেন্টেন্স, এটি কি ধরনের সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স না অপটেটিভ সেন্টেন্স না এক্সক্লেমেটরি সেন্টেন্স? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সঠিক উত্তর মিলায় না, এটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। যদি দেওয়া হয় থ্যাংক ইউ, আসলে এটি কোন ধরনের বাক্য? অ্যাসার্টিভ সেন্টেন্স না ইম্পারেটিভ সেন্টেন্স না অপটেটিভ সেন্টেন্স? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সঠিক উত্তর হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। কারণ আমি আগেই বলেছি যে ভার্ব প্লাস ইউ এই জাতীয় গঠনে যদি কোনো বাক্য তৈরি হয় তবে সেটি অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্স। আর যদি ভার্ব প্লাস ইউ বাদে সকল ক্ষেত্রেই ইম্পারেটিভ সেন্টেন্স হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে থ্যাংক ইউ এটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। ডু ইট, আসলে এটি কোন সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স না ইম্পারেটিভ সেন্টেন্স না অপটেটিভ সেন্টেন্স? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সঠিক উত্তর হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। কেন? এখানে প্রথমে কিন্তু ডু একটা ভার্ব, ডু দিয়ে শুরু হয়েছে, কিন্তু এখানে এই ডুটা কিন্তু একে দেখে আসেনি। এটা বোঝানোর জন্য যে ইম্পারেটিভ সেন্টেন্সে কখনো কখনো ডু দিয়ে প্রিন্সিপাল ভার্বকে স্ট্রেস দেওয়া হয়, মানে কাজের গতিটাকে বাড়ানো হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 4 নাম্বার যে কোশ্চেন, মে আল্লাহ ব্লেস ইউ, আসলে এটি কোন ধরনের সেন্টেন্স? সঠিক উত্তর হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লাস্ট কোশ্চেন,
এলাস আই এম আনডান, হাই আমার পোড়া কপাল, এটি আসলে কোন সেন্টেন্স? তোমরা জেনে খুশি হবে যে এটি এক্সক্লেমেটরি সেন্টেন্স। কেন? কারণ এই সেন্টেন্সের মধ্যে আমরা বিস্ময়সূচক চিহ্ন দেখেছি, এক্সক্লেমেশন মার্ক দেখেছি, সুতরাং এটি একটি এক্সক্লেমেটরি সেন্টেন্স। প্রিয় শিক্ষার্থীর বন্ধুরা, এইগুলোই ছিল তোমাদের জন্য আজকের ব্রেন টেস্ট। আশা করি তোমরা হয়তো খুব গভীরভাবে দেখেছো এবং তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আর বিশেষ করে যারা আজকে নতুন আমার এই চ্যানেলে, আমি আবারও তোমাদের প্রতি রিকোয়েস্ট, সাবস্ক্রাইব পাশাপাশি লাইক শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর কথা নয়, একেবারেই দ্বার প্রান্তে চলে এসেছি। সো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং যে কোনো বিষয় যদি জানতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানায় দিবে। সুতরাং তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং সুন্দরভাবে তোমাদের লেখাপড়া করো, এই কাম্য করে এখন আমি আমার বক্তব্য বা ক্লাস সমাপ্ত করছি।